স্কুল লেভেলের লজিকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিন্তু তুলনামূলক সহজ লজিক হলো আবর্তন ও বিবর্তন। এই দুটি লজিক অমাধ্যম অনুমান নামক চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। আজকের এই ভিডিওতে আমরা এই দুটি লজিকের সমাধান প্রক্রিয়ার পূর্ণাঙ্গ একটি ধারণা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আবর্তন ও বিবর্তন কিন্তু দুটি আলাদা আলাদা লজিক। এই ভিডিওটিতে আমি প্রথমে আবর্তন এবং তারপরে বিবর্তন এভাবে দুটি লজিককেই কভার করছি, তবে প্র্যাকটিস করার সময় তোমরা এক এক করে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করবে। আর এই লজিকগুলো সমাধান করার জন্য কিন্তু বাক্য থেকে বচনে রূপান্তর করতে জানা একান্তই জরুরি। এবারে আসা যাক পরীক্ষায় এই লজিকগুলো থেকে কীরকম প্রশ্ন আসে। পরীক্ষায় সাধারণত যে ধরনের প্রশ্নগুলি আসে সেগুলো হলো, একটি বা কয়েকটি বাক্য দেওয়া হয় এবং সেগুলোর আবর্তন করতে বলা হয়, অথবা বিবর্তন করতে বলা হয়, অথবা আবর্তন ও বিবর্তন করতে বলা হয়, অথবা আবর্তনের বিবর্তন করতে বলা হয়, অথবা বিবর্তনের আবর্তন করতে বলা হয়। এই ধরনের প্রশ্নগুলির মধ্যেই যে কোনো একটি পরীক্ষাতে আসে। তাহলে এক এক করে এগুলোর সমাধান প্রক্রিয়াটি দেখা যাক। প্রথমে আবর্তন। আবর্তন করার জন্য দুটি বিষয় আমাদের আগে থেকেই জানা থাকতে হবে। সেগুলো হলো, এক, বাক্য থেকে বচনে রূপান্তর, এবং দুই, আবর্তনের নিয়ম। আশা করি বাক্য থেকে বচনে রূপান্তর তোমাদের জানা আছে, কাজেই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না এখানে। দ্বিতীয়টি অর্থাৎ আবর্তনের নিয়মগুলি হলো, প্রথম নিয়ম, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। দ্বিতীয় নিয়ম, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তৃতীয় নিয়ম, আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে। এবং চতুর্থ নিয়ম, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেটি সিদ্ধান্তে অব্যাপ্যই থাকবে। আর এই নিয়মগুলির মধ্যে ৩ নং এবং ৪ নং নিয়ম থেকে বোঝা যায়, এ বচনের আবর্তন হয় আই বচন, ই বচনের আবর্তন হয় ই বচন, আই বচনের আবর্তন হয় আই বচন, এবং ও বচনের আবর্তন সম্ভব হয় না। এবারে কিছু উদাহরণের সাহায্যে আবর্তন প্রক্রিয়াটিকে দেখা যাক। প্রশ্ন যদি এরকম থাকে, আবর্তন করো, পাখি কখনোই পশু নয়, এক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে এটি একটি বাক্য এবং এর থেকেই সমগ্র আবর্তন প্রক্রিয়াটি করতে হবে। তাই প্রথমে এটি খাতায় লিখে এর বাইরে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় মূল বাক্য। এরপরে এর নিচে লিখতে হয় এলএফ বা লজিক্যাল ফর্ম, যাকে বাংলায় আমরা বলি তর্কবিজ্ঞানসম্মত আকার। এবং এরপরে এই বাক্যটিকে বচনে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে বচনটি হবে ই বচন, আর বচনের আকারটি হবে এরকম, কোনো পাখি নয় পশু। এর পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আবর্তনীয়, অর্থাৎ একে আবর্তন করতে হবে। এরপরে দেখো, এক্ষেত্রে আবর্তনীয় আছে ই বচন, আর আবর্তনের ৩ নং ও ৪ নং নিয়ম অনুসারে তৈরি করা কোন বচনের আবর্তন কোন বচন হয় সেই লিস্ট অনুসারে ই বচনের আবর্তন হয় ই বচন। কাজেই ই এর নিচে আবার লিখতে হবে ই। এবারে আমরা জানি ই বচন শুরু করতে হয় কোনো লিখে, কাজেই প্রথমেই লিখব কোনো। এরপরে আবর্তনের এই নিয়মটি অনুসারে আশ্রয়বাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে লিখতে হবে। এখানে আশ্রয়বাক্যের বিধেয় আছে পশু, কাজেই একে সিদ্ধান্তে কোনো এর পরে উদ্দেশ্য হিসেবে লিখতে হবে। এরপরে আমরা জানি ই বচনের গুণ হলো নৈয়র্থক, অর্থাৎ নয়। তাই উদ্দেশ্য পশু এর পরে গুণ হিসেবে এক্ষেত্রে লিখব নয়। এবং সবশেষে আবর্তনের এই নিয়মটি অনুসারে আশ্রয়বাক্যের উদ্দেশ্য অর্থাৎ পাখি পদটি এখানে বিধেয় হিসাবে বসে সমগ্র বচনটি হবে কোনো পশু নয় পাখি। এখানেই এই আবর্তন প্রক্রিয়াটি হয়ে গেল। সিদ্ধান্ত হিসেবে পাওয়া এই লাইনটির বাইরে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আবর্তিত। আরও কিছু সমাধান করা আবর্তনের উদাহরণ এখানে দেওয়া হলো। কিছু বাক্য থাকে যেমন সব মানুষ স্বার্থপর। এক্ষেত্রে দেখো, একে বচনে রূপান্তর করলে বচনটি হবে এ বচন, আর বচনের আকারটি হবে সকল মানুষ হয় স্বার্থপর। আবর্তনের নিয়ম অনুসারে একে আবর্তন করলে আবর্তিত বচনটি হবে আই বচন, এবং বচনের আকারটি হবে কোনো কোনো স্বার্থপর হয় মানুষ। কিন্তু এই লাইনটি শুনতে একটু অড লাগছে।
এজন্যই এক্ষেত্রে আবর্তনীয় এবং আবর্তিতের স্বার্থপর পদটির পরে প্রাণী কথাটি যোগ করতে হবে। আবর্তনীয়ে প্রাণী যোগ করলেও অর্থের কোনো হেরফের হয় না, আর আবর্তিতে প্রাণী কথাটি যোগ না করলে বচনটি ভালো শোনায় না। তাই এ জাতীয় ক্ষেত্রে প্রয়োজন মতো প্রাণী, ব্যক্তি, বস্তু ইত্যাদি শব্দ যোগ করা যেতেই পারে। এবারে তাহলে দ্বিতীয় প্রকার প্রশ্ন অর্থাৎ বিবর্তন করো এর সমাধান প্রক্রিয়াটি বুঝে নেওয়া যাক। বিবর্তনের ক্ষেত্রেও দুটি বিষয় আগে থেকেই জানা থাকতে হবে। সেগুলো হলো 1 বাক্য থেকে বচনে রূপান্তর এবং 2 বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়মগুলি হলো: প্রথম নিয়ম, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকবে। দ্বিতীয় নিয়ম, আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। বিরুদ্ধ পদ বলতে বোঝায় কোনো পদের আগে অ যুক্ত করে লেখা। যেমন মানুষ পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ, প্রাণীর বিরুদ্ধ পদ হলো অপ্রাণী ইত্যাদি। এরপরে বিবর্তনের 3 নং নিয়ম হলো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ আলাদা হবে। এবং চতুর্থ এবং অন্তিম নিয়ম হলো যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। আবর্তনের মতোই বিবর্তনের এই 3 নং এবং 4 নং নিয়মটিকে কাজে লাগালে আমরা দেখতে পাই এ বচনের বিবর্তন হয় ই বচন, ই বচনের বিবর্তন হয় এ বচন, আই বচনের বিবর্তন হয় ও বচন এবং ও বচনের বিবর্তন হয় আই বচন। এবারে একটি উদাহরণের সাহায্যে বিবর্তন প্রক্রিয়াটি দেখা যাক। প্রশ্ন যদি এরকম হয়, বিবর্তন করো ত্রিভুজ কখনোই বৃত্ত নয়, তাহলে প্রথমেই এই বাক্যটি খাতায় লিখে পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মূল বাক্য। এরপরে এলএফ লিখে একে বচনে রূপান্তর করতে হবে এবং এই বচনটির পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় বিবর্তনীয়, অর্থাৎ একে বিবর্তন করতে হবে। সূত্র অনুসারে তৈরি করা কোন বচনের বিবর্তন কোন বচন হয় সেই লিস্টটি মনে করলে বোঝা যায় ই বচনের বিবর্তন হয় এ বচন। আর আমরা জানি এ বচন শুরু করতে হয় সকল লিখে, তাই প্রথমেই লিখব সকল। এরপরে বিবর্তনের এই নিয়মটি অনুসারে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আশ্রয় বাক্যের মতোই সকলের পরে উদ্দেশ্য হিসাবে লিখতে হবে ত্রিভুজ। এরপরে আমরা জানি এ বচনের গুণ হলো সদর্থক অর্থাৎ হয়, এজন্যই ত্রিভুজের পরে এক্ষেত্রে গুণ হিসেবে লিখব হয়। এবং সবশেষে এই নিয়মটিতে বলা হয়েছে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। এখানে আশ্রয় বাক্যের বিধেয় পদ হলো বৃত্ত, কাজেই এর বিরুদ্ধ পদ অর্থাৎ অবৃত্ত সিদ্ধান্তের বিধেয় হিসাবে লিখতে হবে। এভাবেই সমগ্র বচনটি দাঁড়াবে এরকম: সকল ত্রিভুজ হয় অবৃত্ত। এখানেই এই বিবর্তনের সমাধানটি হয়ে গেল। তাই এই বিবর্তন করা লাইনটির পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় বিবর্তিত। আরও কিছু সমাধান করা বিবর্তনের উদাহরণ এখানে দেওয়া হলো। আবর্তন করো ও বিবর্তন করো ছাড়াও আরেক ধরনের প্রশ্ন এখান থেকে হয়, সেটি হলো আবর্তন ও বিবর্তন করো। যদি বলা হয় আবর্তন ও বিবর্তন করো, সেক্ষেত্রে প্রথমে প্রশ্ন হিসাবে আসা বাক্যটিকে মূল বাক্য হিসেবে খাতায় লিখতে হয় এবং তারপরে পরের লাইনে সেটিকে বচনে রূপান্তর করতে হয়। তারপরের লাইনে এই বচনটিকে একবার আবর্তন করতে হয় এবং পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আবর্তিত, এবং শেষের লাইনে ওই বচনটিকেই আবার বিবর্তন করতে হয় এবং তার পাশে লিখে দিতে হয় বিবর্তিত। এই কয়েকটি স্টেপ করলেই এ ধরনের লজিকের সমাধান হয়ে যায়। আরেক ধরনের প্রশ্ন হলো আবর্তনের বিবর্তন করো। এক্ষেত্রে প্রথমে মূল বাক্যটিকে বচনে রূপান্তর করে নিতে হয় এবং তারপরের লাইনে এই বচনটিকে আবর্তন করতে হয় এবং আবর্তন করে তার পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আবর্তিত, এবং তারপরের লাইনে এই আবর্তন করা বচনটিকে বিবর্তন করতে হয় এবং এর পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় আবর্তনের বিবর্তন বা আবর্তিতের বিবর্তিত। এই কয়েকটি স্টেপ ফলো করলেই এ ধরনের লজিকেরও সমাধান হয়ে যায়। এছাড়াও আরেক ধরনের প্রশ্ন হয় বিবর্তনের আবর্তন করো। এক্ষেত্রে প্রথমে মূল বাক্যটিকে বচনে রূপান্তর করে নিতে হয়, তারপরে সেই বচনটিকে প্রথমে বিবর্তন করতে হয় এবং পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় বিবর্তিত।
এবং সবশেষে এই বিবর্তন করা বচনটিকে আবর্তন করতে হয় এবং ব্র্যাকেট দিয়ে লিখতে হয় বিবর্তনের আবর্তন বা বিবর্তিতের আবর্তিত। তাহলেই এই লজিকটির সমাধান এখানে হয়ে যায়। আবর্তন করো ও বিবর্তন করো লজিকের পরে আলোচনা করা 3 ধরনের লজিকের কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি পজ করে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর কিছু এ জাতীয় প্রশ্নের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, সেগুলো ডাউনলোড করে বাড়িতে অভ্যেস করতে পারো। তাহলে এই হলো আবর্তন ও বিবর্তনের সমগ্র প্রক্রিয়া। ভিডিওটি হেল্পফুল মনে হলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর এই ধরনের ভিডিও ফিউচারে আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।